সোহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। নতুন প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন, ৭১-এর বীর সেনানীদের শ্রদ্ধায় স্মরণ। যে প্রতিজ্ঞা নিয়ে আমরা স্বাধীন হয়েছি, আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। সকলে মিলে ৭১-৯০-২৪ একই সূত্রে একই ধারায় গাঁথতে হবে, তবেই বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের অর্জন। শহীদের রক্তস্নাত বাংলা আর যেন হোঁচট না খায়, প্রাতিষ্ঠানিক অচলায়তন ভাঙার ডাক। বাংলাদেশের বিজয় দিবসে নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্ট, ঢাকায় নিন্দার ঝড়। পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে কাল, সংবিধান ফিরবে প্রকৃত রূপে, আশা আইনজীবীদের। দর্শক, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা স্বাভাবিকভাবেই বিজয় দিবস নিয়ে কথা বলবো এবং এই ৫৪ বছরের অর্জন নিয়ে আমরা কথা বলতে চাই। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। আছেন জনাব আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই একটা প্রতিবেদন আমরা দেখতে চাই। শিরোনামে আপনারা বিষয়টি দেখছিলেন। আমাদের বিজয়কে ভারতের বিজয় হিসেবে ব্যাখ্যা করে একটা পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। ফেসবুক, সাবেক টুইটার বা এখনকার এক্স, দুই যোগাযোগ মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন তো কমলই না, বরং উস্কে দিলেন নরেন্দ্র মোদী। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন, ১৯৭১-এ ভারত ঐতিহাসিক জয় পায়। এ জয়ে যে সেনারা আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা জানান মোদী। একবারও শহীদ মুক্তিযোদ্ধা বা এদেশের মানুষের মুক্তি চেতনার কথা উল্লেখ করেননি পোস্টে। নরেন্দ্র মোদীর এই বিতর্কিত স্ট্যাটাস ক্ষুব্ধ করেছে সব শ্রেণী পেশার মানুষকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ফেসবুকে বলেছেন, এই বিজয়ে ভারত কেবলই মিত্র ছিল, এর বেশি কিছু নয়। এছাড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকেই। বাংলাদেশের এত বড় অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদেরকে নিয়ে ভারত সরকার তো কখনোই কোনো রকমের মন্তব্য বা টুইটার কোনো কিছুই করেননি, বরং যেসব বিষয়গুলি মোটামুটি আমরা মনে করি যে মিডিয়া প্রপাগান্ডা বা সরকারকে চাপে রাখার জন্য দরকার, সেগুলিকে তারা তুলে ধরেছেন। ভারতের দিক থেকে যে ধরনের বার্তা আমরা পাচ্ছি বা যে ধরনের সিগন্যাল, ডিপ্লোম্যাটিক সিগন্যাল বা পলিটিক্যাল সিগন্যালিং পাচ্ছি, সেগুলি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সহায়ক সেটা আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে খুব একটা পজিটিভ না। এই বিশ্লেষক বলছেন, কেবল প্রকাশ্য বক্তৃতা বা বিবৃতিতেই নয়, ভারতের ইতিহাস, এমনকি পাঠ্য বইয়েও মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে দেখার প্রবণতা আছে। ভারতের যে স্কুল বা কলেজে যে টেক্সট বইগুলি পড়ানো হয় এবং পাকিস্তানের ক্ষেত্রেও তাই, সেখানে কিন্তু পাক ভারত যুদ্ধ হিসেবে দেখানো হয়। সুতরাং একটা বড় কাজ হবে বাংলাদেশ সরকারের ভবিষ্যতে, এই যে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন দেশে, সেটার বিরুদ্ধে এক ধরনের অবস্থান গ্রহণ করা। ১৯৭১-এ ভারতের কৃতিত্ব নেয়ার খেলায় পিছিয়ে নেই দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসও। মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বেই বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে দাবি করে সোমবার পার্লামেন্টে বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধী। শুরুতেই জনাব আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলেন আপনারা, আপনার মতো মুক্তিযোদ্ধারা, দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্ররা। আজকে আমাদের দেশের ইতিহাস নিজেরা লেখার ক্ষেত্রে যেমন খামতি থেকে গেছে, এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভারত আজকে বা ভারতের প্রধানমন্ত্রী যেভাবে ৭১কে নিজেদের বিজয় হিসেবে
দেখছেন বা দেখাবার চেষ্টা করছেন, সেটার ব্যাপারে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার বিজ্ঞ সহ আলোচক ওনাকে ধন্যবাদ জানাই, যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এটা এতদিন পরে থলের বিড়ালটা বের হয়ে আসলো, যে কথাটা আমরা কিন্তু বারবার বলে আসছি যে তাদের অন্তরে কি কথা আছে, ভারত অন্তরে কি বিশ্বাস করে, সেই বিশ্বাসেরটাই বের হয়ে আসলো এবং সেটা আরও একটু পাকাপোক্ত হয়েছে গত 15 বছরে। তাদের মানে আধিপত্যবাদী শক্তির পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তারা তো এটাকে একটা উপনিবেশের মতোই তারা প্রায় সৃষ্টি করে ফেলেছিল। প্রায় এই যে আজকে ইতিহাসের কথা বলেন, ইতিহাস তো বিকৃতি করছে আওয়ামী লীগ, এবং ইতিহাস সবসময় মানে মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের আমরা যারা যুদ্ধ করলাম বা মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদেরকে তারা দলীয়করণ করতে যেয়ে এবং সেটাকে তার প্রভুসুলভ ভারতের মানে তার প্রতি তার আনুগত্য প্রকাশ করতে যে নিজের স্বকীয়তাটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এবং সেই কারণেই কিন্তু আজকের আওয়ামী লীগের এই যে চূড়ান্ত যে আজকে তাদের পরাজয় বা তাদের আজকে দেশ থেকে বিতাড়িত হয়ে আজকে তার প্রভুর কাছে যে আশ্রয় নেওয়া এবং এই যে গত 15 বছরে বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়া, বাংলাদেশের পাঠ্যপুস্তকের মানে বিভিন্ন পাঠ্যসূচিগুলো পাল্টে দেওয়া, এর মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগ এই ধারাটাকেই নিয়ে আসছে এবং এটা আজকে মোদির কথার মধ্য দিয়ে আজকে সেটা প্রতিষ্ঠিত হলো। কাজে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কিন্তু আমি এটাতে খুব বেশি অবাক হইনি তার মুখে এই কথা শুনে, কারণ এর আগে আমরা ভারতের বিভিন্ন ছবিতে দেখছি যে সেখানেও তারা কিন্তু এই কথাটা বলার চেষ্টা করছে এবং এই কথাটা কিন্তু আজকে মোদির মুখ প্রধানমন্ত্রীর মুখ দিয়ে আসছে, কিন্তু এর আগে ভারতের অনেক রাজনৈতিক নেতার মুখ দিয়ে কিন্তু এটা আসছে এবং তারা বলার চেষ্টা করছে। সিনেমাতে বলা একরকম বা অন্যান্য রাজনৈতিক নেতা বলা একরকম, কিন্তু প্রধানমন্ত্রী যখন বলেন একটি দেশের, সেটা আসলে কি গুরুত্ব? এটাই তো বললাম যে এটা থলের বিড়াল। আসলে যে তারা কি মনে করে, অর্থাৎ আমরা বারবার যেটা বলে আসছি যে ভারতের হ্যাঁ আমরা সহযোগিতা পেয়েছি, আমরা কৃতার্থ, কিন্তু ভারত আমার স্বাধীনতা এনে দেয়নি। আমি একটা মুক্তিযুদ্ধে, আমি কি ছাত্র ছিলাম, আমি মুক্তিযুদ্ধে কেন গিয়েছি? তাই না, আমি আমার দেশ স্বাধীন করার জন্য আমার জীবন বিপন্ন করে সেখানে আমি অংশগ্রহণ করেছি এবং সেই সময় যে কথাটা বারবার অন্তত আমরা বলার চেষ্টা করেছি যে ভারত তার স্বার্থে এই মুক্তিযুদ্ধটা যদি আরো কন্টিনিউ করতো, আরো 1 বছর 2 বছর 5 বছর, তাহলে তার ভারতের মানে অনুষদ যেটা আজকের আওয়ামী লীগ তাকে ক্ষমতায় বসানোর মতো সুযোগই থাকতো না। কাজে সেটা তো আমরা বলবো যে বরঞ্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে তারা ব্যবহার করতে চেয়েছে, কেউ পারে নাই। ফাইনালি তারা আওয়ামী লীগের কাঁধে ভর করে আবার আওয়ামী লীগের সাথে জয়েন্ট ভেঞ্চারে সেটা করার চেষ্টা করছে। সেটার আজকে প্রতীয়মান হলো বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর আজকের এই কথার মধ্য দিয়ে। জি, ধন্যবাদ। এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত আপনাকে। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। এ পর্যায়ে 54 বছরে পা দিয়ে আমরা বাংলাদেশকে আসলে কোথায় দেখতে চেয়েছিলাম, আজকে কোথায় দেখছি? জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে যে স্বপ্ন আমরা দেখেছিলাম এবং তার সাথে 1971-এর স্বপ্ন জুড়ে দিলে আসলে কতদূর পথ আমরা হাঁটতে পেরেছি? দেখুন, 71 মুক্তিযুদ্ধের বছর এবং ওই বছরে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি এবং আমি আজকে একটি স্ট্যাটাস দিয়েছি যে স্বাধীনতা আসলে 71ই, কিন্তু পরবর্তীতে যেটি হয়েছে, আমরা যে স্বাধিকার আন্দোলন করেছি, মুক্তির আন্দোলন চেয়েছি, অর্থনৈতিক মুক্তি চেয়েছি, সাম্যের অধিকার চেয়েছি, বৈষম্যহীন সমাজ চেয়েছি, এগুলো পরবর্তী শাসকরা বাস্তবায়ন করতে পারেনি। অ্যান্ড বিশেষ করে আওয়ামী লীগ যারা স্বাধীনতা পরবর্তী সরকার গঠন করেছিল, এই স্বপ্নকে ধূলিসাৎ করেছে তাদের একদলীয় আচরণ, কাজেই এবং তাদের কুশাসন, যেটি আমরা সর্বশেষ 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিজম থেকেও দেখতে পেলাম। এখন দেখুন, আমি মনে করি 71 সাল, 90 সাল, 24 সালের গণ অভ্যুত্থান, সবগুলো জিনিস এক সুতায় গাথা। কেন? মানুষের স্বাধিকার চেতনা বা আমাদের যে আশা আকাঙ্ক্ষা তার বাস্তবায়নের জন্য, অথবা আমাদের উপরে যে অপশাসন চেপে বসে সেটি থেকে দেশকে মুক্ত করার জন্য এই 3টি বছরে আমরা কিন্তু শত্রু ভিন্ন ছিল। একসময় পাকিস্তানিরা আমাদের শত্রু ছিল, পরবর্তীতে আমরা জেনারেল এরশাদকে দেখেছি সামরিক শাসন, এবং শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখলাম 2024-এ। আমি মনে করি যে দেখুন, এই প্রশ্নগুলো রাজনীতিতে ওঠা খুবই স্বাভাবিক
যে আমরা আসলে স্বাধীনতার কোন জায়গায় দাঁড়িয়ে আছি অথবা মুক্তির কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এবং আমরা কি 24 সালকেই মনে করছি তার পরিণতি টানবে, নাকি আগামীতে আরও জীবন দিয়ে বাংলাদেশের সেই স্বাধিকার এবং মুক্তির আন্দোলনকে এগিয়ে নিতে হবে, একমাত্র সময় বলতে পারবে। তবে এবছর আমাদের হাতে যে সুযোগ তৈরি হয়েছে সেটিকে আমরা যদি পূর্ণাঙ্গভাবে সংহতির ভেতর দিয়ে, জাতীয় ঐক্যের ভেতর দিয়ে গণতান্ত্রিক অধিকারের বাংলাদেশ গড়তে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় ভবিষ্যৎ আমাদেরকে একটি দারুণ সময় উপহার দিতে পারবে। দেখুন, ভারতের প্রধানমন্ত্রী আজকে যেই টুইট করেছেন এটি শিষ্টাচার বহির্ভূত। এটি একটি দেশের প্রধানমন্ত্রী তার পাশের দেশকে, যুদ্ধের সময়ে পৃথিবীতে অনেক দেশ, আজকে সিরিয়ার দিকে তাকান, টার্কির ভূমিকা রয়েছে। টার্কি কি টুইট করেছে যে সিরিয়া আমরা মুক্ত করে ফেললাম? করেনি, কারণ শিষ্টাচার বলে কূটনীতিতে একটি ব্যাপার আছে। কিন্তু ভারতকে আমরা গত 15 বছরে আমাদের লেজুর বৃত্তি দিয়ে গত সরকারটি যেই জায়গায় নিয়ে গেছিল সেটি হচ্ছিল, এই টুইট কিন্তু নরেন্দ্র মোদী আগেও করেছেন, এবং 15 বছর ধরে আপনি জানেন ফোর্ট উইলিয়াম দুর্গে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যায়, অ্যাজ ইফ তারা রিপোর্ট করতে যান মুক্তিযুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, আবার সেখান থেকেও কিছু লোক এখানে আসেন। আমরা সৌহার্দ্যের জায়গাটা ভালোই মনে করি এবং একে অন্যের পারস্পরিক সমঝোতা থাকবে, কিন্তু একটি স্বাধীন রাষ্ট্রের তার স্বাধিকার বা স্বাধীনতার যুদ্ধকে আপনি যদি করায়ত্ত করতে চান, আপনি জানেন ভারত এটি অনেক দিন থেকে পরিকল্পনা করছে। বলিউডের ছবিগুলো যদি আপনি দেখেন, অত্যন্ত নিম্নমানের এবং মিথ্যাচার এবং মানে নন রেলেভেন্ট স্টোরি দিয়ে তারা পৃথিবীকে বোঝাতে চায় যে পাকিস্তানকে তারা, কারণ তাদের এমন কোনো বিজয়ের ইতিহাস নাই, কাজে 1971কে অবলম্বন করে তারা বিশ্বের কাছে এটা বলতে চান। কিন্তু আজকের টুইটটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কিংবা আমাদের স্বাধিকার চেতনার কোনো কিছুকে না দিয়ে উনি তার সেনাবাহিনীর লোকজনকে প্রশংসা করেছেন। এটি গত আওয়ামী লীগ সরকার কখনো প্রতিবাদ করেনি, কেননা আওয়ামী লীগকে আমরা একটা নতজানু শাসক হিসাবে দেখেছি, যাদের নির্বাচনহীন ম্যান্ডেটহীন জীবন বলে তারা ভারতের যে কোনো অন্যায়কে মেনে নিয়েছিলেন। আমার মনে হয় ভারত সরকারকে আমাদের তীব্র প্রতিবাদ করা উচিত। এবং ভারতের আরেকটা জিনিস খুব দুর্ভাগ্যের, সেটি হচ্ছে শুধুমাত্র বিজেপি সরকার না, আমরা কিন্তু কংগ্রেসকেও সোচ্চার হতে দেখলাম পার্লামেন্টে। তারা একটা জিনিস বয়ান তৈরি করেছেন, ভারতের ন্যাশনাল ইন্টারেস্টে বিজেপি, কংগ্রেস, মমতা সবাই কিন্তু এক কাতারে দাঁড়ানো। কিন্তু আপনাকে একটা কথা বলি, 2 বছর বা 3 বছর আগে বাংলাদেশের 50 বছর পালন করতে এসে নরেন্দ্র মোদী যখন ঢাকা শহরে দেখলেন যে শেখ মুজিব ছাড়া কারো কোনো ছবি নাই, তাজউদ্দিন নাই, চার নেতা নাই, সেক্টর কমান্ডাররা নাই, মুক্তিযোদ্ধারা নাই, আতাউল গনি ওসমানী নাই, তখন উনি আরেকটা মিথ্যাচার করেছিলেন। উনি নাকি 71 সালে বাংলাদেশকে সাপোর্ট করতে গিয়ে জেল খেটেছেন। তখন কিন্তু কংগ্রেস বলেছিল তারা খুঁজে পেতে দেখেছে কোনো চাওয়ালা কোনো ট্রেন স্টেশনে মারামারি করে জেল খাটতে পারেন, কিন্তু 71 সালে ভারতের পরিবেশ ছিল না যে বাংলাদেশকে সমর্থন করে কেউ জেলে গিয়েছিলেন। এই লোকের মিথ্যাচারের অবস্থা কিন্তু এরকম। আপনি দেখেন নির্বাচনের আগে আগে উনি গুহায় চলে যান, উনি বলেন আমি মানুষ না, আমি উপর থেকে অবতার হিসাবে আবির্ভূত হয়েছি। শেখ হাসিনার সাথে লিঙ্গভেদ থাকলেও তাদের আচরণের কিন্তু অদ্ভুত মিল রয়েছে। কাজে আমরা এই ব্যক্তিটির ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর। ভারত সরকারের এই প্রোপাগান্ডা নিয়ে আমরা বিশ্বের দরবারে যেতে চাই। বাংলাদেশের আজকের যে সংহতি তৈরি হয়েছে, রাজনৈতিক সংহতি, সামাজিক সংহতি, দেখুন এই দেশের মানে ওঠাপড়া, আমরা যেভাবে বিন্যস্ত হয়েছি আবার ঐক্যবদ্ধ হয়েছি, এটি দিয়েই বাংলাদেশ রাষ্ট্র তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে। ভারত আমাদের একটি মিত্র শক্তি ছিল এবং মিত্র শক্তির ঠিক যুদ্ধের পরপরের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেন মেজর জলিলকে আপনি সেক্টর কমান্ডারদের মর্যাদা দেননি, বীর উত্তম ঘোষণা করেননি? কারণ উনি প্রতিবাদ করেছিলেন ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে যেভাবে সম্পদ লুট করেছিল, এই কথাটি কিন্তু বলা হয় না। কাজে আমরা ভারতীয় সৈন্যদের জীবনদানকে যেমন স্বীকার করি, সেরকম ভারত 71-এর পরপরই কি কাণ্ড করেছিল সেটি জানতে চাই। অনেক ধন্যবাদ জনাব মান্না, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এখানে যে বিষয়গুলো সামনে এসেছে তা নিয়ে যদি কিছু বলতে চান, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে যোগ করতে পারেন। আর আপনার কাছে যেটা জানতে চাইবো, আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন সম্পর্কে একটা দিনক্ষণের ধারণা দিয়েছেন, সেটার ব্যাপারে আপনার মন্তব্যটাও শুনতে চাই। প্রথমে মানে আজকে যেহেতু বিজয়ের দিন, এই বিজয় অর্জন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, সংক্ষেপ করে ফেলছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে সাম্প্রতিক কালেও যে বিশাল অভ্যুত্থান হলো, তাতেও যেভাবে অকাতরে খুবই সাহসিকতার সঙ্গে ছাত্র যুবকরা, সাধারণ মানুষ জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছি। আর এই সুযোগে আমি একটা ব্যক্তিগত বা দলগত
সুবিধা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমার দলের উপদেষ্টা নারায়ণগঞ্জের খুবই প্রিয় পরিচিত একজন মানুষ, উনি একসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন, এমপি ছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, অফিসার হিসেবে খুব সৎ ছিলেন, জনাব এস এম আকরাম মারা গেছেন আজকে 3:30টায়। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মানে ব্যক্তিগতভাবে সারাদিন এরকম করে ব্যস্ত ছিলাম যে আলাদা করে তার জন্য বলবার সময় পাইনি। শেষে রাত্রে একটা জানাজা হয়েছে, সেখানে উপস্থিত ছিলাম। সব মিলে একটু মনটাও ভারী আছে। এই ব্যস্ততার মধ্যে আমি কিন্তু জনাব মোদির স্টেটমেন্ট বা টুইটটা পড়তে পারিনি। কথা শুনেছি যে উনি অপমানজনক কিছু কথা বলেছেন, এবং আমি যদিও 2-1 মিনিট দেরি করে এসেছি, তো এই সময়ের মধ্যে দুজনের কথা যা শুনেছি। জি খুব সংক্ষেপে বলবো জি প্লিজ। মূলত তিনি ভারতের বিজয়ের কথা বলছেন 1971 এবং ভারতের সৈনিকদের এই জন্য অভিনন্দন জানিয়েছেন। তার পুরো এই বার্তার মধ্যে বাংলাদেশের বিজয়ের বা বাংলাদেশের স্বাধীনতার কোনো উল্লেখ নেই। আমি মনে করি এই জন্যে মানে দুইজন আমার সাথী যারা আছেন আজকের আলোচক, জনাব আব্দুল সালাম এবং কায়সার, তার যতদূর শুনেছি আমি মনে করি যে এরপরে খুব নতুন কিছু আমার যোগ করবার নাই। আপনি পরে যে প্রশ্ন করেছেন সেটা বলি। আমি আজকে মানে এরকম সময়ে এমন একটা পরিবেশে স্যারের বক্তৃতা শুনেছি। আমি মানে তখন যাচ্ছিলাম শহীদ স্মৃতিসৌধে, ভয়াবহ জ্যাম, এরকম আমি কোনো বছর দেখিনি। মানে এটা কি এই জন্যে যে সকাল 6টা থেকে আবার ওই যে তিমরের প্রেসিডেন্ট এসছেন, তার একটা অনুষ্ঠান, পরবর্তী অনুষ্ঠান মিলে সাপোর্ট করতে পারেনি নাকি বলতে পারি না, কিন্তু ভয়াবহ যানজট, সবাইকে হাঁটতে হয়েছে অনেকক্ষণ ধরে। বিএনপির মহাসচিব তো হাঁটতে গিয়ে ভিড়ে চাপে মানে অসুস্থ হয়ে পড়েছেন এবং হসপিটালে নিয়ে যেতে হচ্ছে তাকে ওখান থেকে। এই মিসম্যানেজমেন্টের মধ্যে হঠাৎ করে বসে বসে আছি তো গাড়িতে, তার বক্তব্যটা শুনলাম, বিরক্তি ছিল চূড়ান্ত আমার। কিন্তু আমি সবসময় বলি ডক্টর ইউনূস ইজ আ সুইট টকার, মানে খুবই মিষ্টি বলেন উনি, সুন্দর বলেন, গুছিয়ে বলেন, অ্যান্ড হি ক্যান মেক হিজ পয়েন্টস। সেই অর্থে যদি ধরি তাহলে ওনার বক্তব্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একটা আলোচনা সম্ভবত আমি এই টেবিলেই করেছিলাম, ওনার যিনি প্রেস সচিব আছেন তিনি বলেছিলেন হি অলওয়েজ গোজ বাই ডেটাস। মানে উনি কি রাত্রেবেলা এসে যে সবার সাথে কথাবার্তা বলেন, আগে ডেটা জিজ্ঞেস করেন, এটার স্ট্যাটিস্টিক্স কি, এটার ডেটা কি, এটার ডেভেলপমেন্ট কি, এবং তার উপরে ভিত্তি করে কথাবার্তা বলেন। বক্তৃতার মধ্যেও দেখলাম যে উনি এরকম মানে ইকোনমিক 2-3টে ইন্ডেক্সের কথা বলেছেন, কি কি ডেভেলপ করেছে। মেবি হিস্ট্রি, আপনি মিথ্যা কথা বলেন আমি সেটা মনে করি না। ওভারঅল বক্তৃতার মধ্যে যেটা নিয়ে কথাবার্তা বেশি শুরু হয়েছে, মানে অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে এটার ব্যাপারে রিয়াকশন কি, উনি যে একটা ইলেকশনের মানে কি বলবো এটাকে, একটা কিছু বললেন তার রিয়াকশন কি। আমি অনেস্টলি বলি আমার কাছে তার এই কথা ভালো লেগেছে। ভালো লেগেছে কেন, কিছু তো ছিল না এতদিন, মানে বরঞ্চ উপদেষ্টারা মাঝে মাঝে রাজনৈতিক দলকে ধমকাচ্ছিলেন, এই এত রোডম্যাপ করে কেন, ওদের খুব লোভ হয়ে গেছে ইত্যাদি, এই বারকা কথাবার্তা। সেইখানে উনি মানে এইটাকে যদি ধরেন আমরা যারা রোডম্যাপ চাই তারা রোডম্যাপ না বলি, মানে পথ নকশা না বলেন, পথ নির্দেশিকা তো বলা যায়। কেন, একটা মডেল উনি বলেছেন বা একটা প্ল্যান বলেছেন উনি কি কি করতে চান। উনি একটা ফ্রেশ ভোটার লিস্ট করতে চান, হুইচ ইজ ভেরি জেনুইন, এবং বলেছেন যে এটা করবার জন্য তার 9 মাসের মতো সময় লাগবে। সেটা আমি জেনুইন মনে করি, কারণ এর আগে তো আরও বেশি সময় নিয়েও আমরা প্রপার জিনিস করতে পারি। আর যেটা বলেছেন সেটাকে আমি একভাবে বলবো যে প্রণিধানযোগ্য মনে করি, কারণ আমি নিজে অনেক সময় আপনাদের এখানে অন্য জায়গাতে প্রশ্ন করেছি, এই যে প্যান্ডোরার বাক্সটা খুলে দেওয়া হচ্ছে, বিতর্কের বাক্সটা, কনস্টিটিউশন, ইলেকশন প্রসেস, ইকোনমি, এভরিথিং, আমাদের এত বিভাজিত সমাজের মধ্যে কত রকম মত আসবে, সেটা একদম 180 ডিগ্রি অপোজিট একটা থাকবে, এগুলো মিলাবেন কীরকম করে, শেষ পর্যন্ত কে মিলাবেন, উনি দ্য আরবিটার, আর কে আছে এটা নেগোসিয়েট করেও একটা কোনো জায়গাতে আনতে পারেন। ডক্টর ইউনূস কি পারেন, আমি ওইটা কিন্তু জানি না। উনি হয়তো অনেক কিছুই পারেন, কিন্তু একজন তো সব পারে না। সেই অর্থে আমার কাছে একটা ইয়ে ছিল। আবার এটাও তো সত্যি যে সমঝোতা ছাড়া আপনি কোনো সংস্কারের কাজে হাত দিতে পারবেন না, সেটা উনি নিজে বলেছিল। তাহলে এই সমঝোতাটা করবেন কিরকম করে, এটার ব্যাপারে উনি একটা চমৎকার। একটু আপনার কাছে তাহলে বিরতির পরে ফিরে আসি, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা। মুক্তবাক আমরা ছিলাম যারা মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে পারেন। আমি বলছিলাম কি যে এইটা একটা স্টুপেন্ডাস টাস্ক আমি বলবো, মানে প্রায় ইম্পসিবল যে এত বিভাজিত সমাজকে কোনো এক জায়গায় আনা। এইটা ডক্টর ইউনূস কি বুঝে করেছেন জানি না, তাকে একবার প্রশ্ন করা হলো, উনি বললেন যে এটা তো আমি চেষ্টা করছি, আমি কোনো কিছু চাপিয়ে দেবো না, সম্মত ভিত্তিতেই করবো, যদি না হয় তাহলে আমি ভোট দিয়ে চলে যাব। কিন্তু আজকে তিনি যেটা বললেন সেটা হচ্ছে উনি একটা কমিশন করছেন, সেটা হচ্ছে আপনার এই যে মানে ঐক্যবদ্ধতা আনবার যে চিন্তার ক্ষেত্রে ঐক্যমত্য, এটা উনি একটা কমিশন করছেন। এরা যখন রিপোর্টগুলো সাবমিট করবে সেটার উপরে দে উইল টক উইথ দি স্টেক হোল্ডার্স, পার্টিকুলারলি পলিটিক্যাল পার্টি। এই যে একটা এক্সারসাইজ, এটাও দরকার। এমনিতেই আমি মনে করি একটা বিশাল কাজ হচ্ছে, কনস্টিটিউশন নিয়ে হোক, তারপর ইলেকশন প্রসেস নিয়ে হোক, ইকোনমি নিয়ে হোক, তারপর এবারে গুম খুন নিয়ে যে রিপোর্ট বেরিয়েছে, এই সমস্ত কিছু মিলে এত বড় জিনিসকে একসাথে নিয়ে হজম করে একটা কিছু তৈরি করবার চেষ্টা সাকসেসফুল হলে ধরতে হবে যে বাংলাদেশ একটা বিরাট হার্ডল পার হয়ে গেছে। এটাও একটা রেভলিউশন কোয়ালিটেটিভলি। তো এইখানেও এই উদ্যোগটাকে আমি পছন্দ করেছি। কতদিন লাগবে? আমি তো মনে করি আলোচনা খুব সিম্পল। কেন, বসবার পরে 100টা ব্যাপারে পয়েন্ট আসছে, এর মধ্যে আমরা 10টা মোটামুটি একমত আছি, কোনো সমস্যা নেই। 20টা দেখছি যেটা মিলিয়ে ঝামেলা, তো এটা চেষ্টা করবো যত করতে পারি। বাকি 80টা আমি রেখে দিতে পারি, এখন করব না, পরে করব। সো অত বেশি সময় লাগবার কথা না। এইটা এখন পলিটিক্যাল পার্টি বা যারা আছে তারা মিলে এইটা ডাইসেকশন করুক যে এটার মধ্যে কোনো ফ্লজ আছে কিনা, কোনো উইকনেস আছে কিনা, আরও কী করলে বেটার হতে পারে। কারণ আমরা 9-6 মার্কা ভোট করতে চাই না, দ্যাট ইজ ফর শিওর। ডেফিনেটলি আমি বলছি আমার কথা, ইলেকশন চাই। ইলেকশন ছাড়া কি একটা আনইলেক্টেড গভর্নমেন্ট অনির্দিষ্টকাল চলবে নাকি? তাই চলে নাকি? এবং তাকে বেশি রিস্কি হয় সে, কারণ যখন আনপপুলার হয়ে যায় তখন রিপ্লেসমেন্টের কিছু থাকে না। অতএব প্রসেসটা যত তাড়াতাড়ি করা যায় তাই ভালো, এটাও ঠিক আমি মনে করি। কিন্তু তারপরে বলবো 9-6 করা যাবে না। কোনটা ভাই তাহলে ঠিক? দ্রুতও করতে বলছেন না, আবার করতে বলে বেশি সময় দিতে বলবেন, এরকম করলে কেমন হবে? আমি বলবো যে এই জায়গাতেই স্টেটসম্যানশিপ, যে কারেক্ট সিদ্ধান্তটা নিতে পারা, রাইট টাইমে রাইট ডিসিশনটা করা এবং সেটা এক্সিকিউশন করা। আমি সেই অর্থেও এটাকে একটা খুবই পজিটিভ ডাইরেকশনের বক্তব্য মনে করি। কিন্তু এটা উনি কি একা পারবেন না, এটা পুরা জাতি মিলে ধরে এইটাকেই ডেভেলপ করে আপনি একটা পথ নির্দেশিকা পেয়েছেন। আপনি পথ নকশা নাই বলেন, কিন্তু পথ নির্দেশিকা তো বলতে পারেন। সেটা ধরে আপনি এগুতে থাকেন, তাহলে আপনি ইলেকশনে পাবেন। তা যদি না হয় এই ঝগড়াটা হতে থাকে, যেটা মির্জা ফখরুল বললেন না, যে রাজনৈতিক দলের সঙ্গে আপনারা ডিস্টেন্স তৈরি করেন না, আমিও তাই মনে করি। রাজনৈতিক দলের সাথে সরকার যেন ডিস্টেন্স না করে, আবার সরকারও যেন রাজনৈতিক দলগুলোর সাথে ডিস্টেন্স না করে, এইটার কম্বিনেশনে বাংলাদেশ এগুতে পারে। জি, ধন্যবাদ। জনাব আব্দুল সালাম, আপনার কাছে ফিরে আসতে চাই। ন্যূনতম সংস্কার বা তার চেয়ে আরো খানিকটা বেশি সংস্কার, যেটার জন্য আরো 6 মাস বেশি সময় লাগতে পারে, সেই ব্যাপারে বিএনপি কি ভাবছে? এবং এই যে এতদিনের মানুষের চাওয়া, যেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আবার পুনর্গঠনের প্রশ্ন রয়েছে, ন্যায় বিচার বলুন বা অর্থনৈতিক বৈষম্য বলুন, এই কাজগুলো করার বিষয় রয়েছে, এই কাজগুলো আসলে এগিয়ে নিতে আসলে বিএনপি চিন্তা ভাবনাগুলো কি? আপনারা কি মনে করবেন আমি জানি না। আমি একটা মুক্তিযোদ্ধা হিসাবে প্রথম যে আলোচনাটা শুরু করছেন সেটার ভিত্তিতেই আমি কিছু কথা বলতে চাই। সেটার ভিত্তিতে কথা বলতে চাই এর জন্যই যে মুক্তিযুদ্ধ তো 71-এ করছি আমরা, আবার 90-এর প্রয়োজন হয়েছে, আবার 24-এর প্রয়োজন হয়েছে, এরপরে কি আবার আরেকটা প্রয়োজন হবে? আল্লাহর রাস্তায় বিষয়টাকে আপনারা নেন, যেটা আমি বললাম যে থলের বিড়াল বার হয়ে গেছে ভারতের, এই বিষয়টাকে অনুধাবন করতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় এনে স্বাধীনতার পরে কি হয়েছে, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরে সেই সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে রক্ষী বাহিনী সৃষ্টি করে। এরপর আবার এবার যখন আওয়ামী লীগকে ক্ষমতা আনা হলো, আওয়ামী লীগ আসেনি, আওয়ামী লীগকে আনা হয়েছে, কারা আনছে সেটাও আলোচনা হতে পারে। আনার পরে কি হলো, বিডিআরের ক্রাশের মধ্য দিয়ে আবার সেই আমার সেনাবাহিনীকে ধ্বংস করার একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল, এতগুলো জেনারেল, এতগুলো অফিসার মেরে ফেললো। এখনো কি আমাদের বোধোদয় হবে না যে আজকে ইন্ডিয়া কি চিন্তা করতেছে? মোদিকে এটা হঠাৎ করে বলে ফেললো? নো, এটা আমি তো বারবার এই কথাটাই বলতেছি, যেটা ভাই যেটা বললেন। আমি কি স্বাধীনতার পরে মেজর জলিলকে কেন
পদবি দেওয়া হলো না, একটাবার কি আমরা কেউ প্রশ্ন করছি? আমরা যারা এই দেশের স্বাধীনতার কথা বারবার বলি, আমরা কি প্রশ্ন করছি? আমরা কি প্রশ্ন করছি যখন শেখ হাসিনা আজকে সিরাজুল আলম খানকে নিয়ে উচ্চবাচ্য করলো এবং মানে একটা সিলি ব্যাপার বানায় দিল, স্বাধীনতার পতাকা উত্তোলন নিয়ে, অর্থাৎ কোনো কিছু মুক্তিযুদ্ধের পক্ষে কোথায় কি করছে আওয়ামী লীগ, কোন স্ট্যান্ডটা, সেই শক্তিটাকে বারবার ক্ষমতায় নিয়ে আসছে ভারত। এখনো সেটার ব্যাপারে আজকে 24-এর এই অভ্যুত্থান হওয়ার পরে এখনো নিজেদের মধ্যে আমরা দোদুল্যতায় ভুগতেছি এখনো। কাজে আমার স্বাধীনতাকে যদি আমি মনে করি এখনো আমার স্বাধীনতা অরক্ষিত যদি আমরা এই অবস্থায় থাকি। আমার আর কি আছে ভাই? এই দেশের জন্য যুদ্ধ করছি, আমার প্রাপ্তি এটাই, এবং আমি নিজের ব্যক্তিগত কিছু কোনো প্রাপ্তি চাইও না, কিন্তু আল্লাহর রাস্তায় এটা দেখে যেতে চাই যে স্বপ্ন নিয়ে 71 সালে সেই সময় যুদ্ধ করছি, সেই স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে না, উল্টা দিকে যাচ্ছে। ভারত সেই সময় তার স্বার্থ নিয়ে হয়তো আমাকে সহযোগিতা করছে, সেই স্বার্থকে বাস্তবায়ন করার জন্য আমি রাজনৈতিকভাবে সেটাকে প্রটেক্ট করব না, আমি সেটাকে করে যাব, কিন্তু সেটা তো হইতে পারে না। তো সেই কারণেই আজকে বিএনপি ক্ষমতায় আসলো কি না আসলো, যে নির্বাচন দিয়ে দিলে এটা হয়ে যাবে, ওইটা এই জায়গা থেকে বাদ দিয়ে আসল মূল জায়গাটায় আসেন। অন্তত আমি তো বলবো যে আমরা তো বিএনপির পক্ষ থেকে চেষ্টা করেছি যে লাস্ট যে সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার আসলো, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ঐক্যবদ্ধভাবে। আমরা সেই পতাকা উত্তোলন দিবসকে বিএনপির পক্ষ থেকে করেছি, আমরা ইস্তাহার পাঠকে করেছি, আমরা 7ই মার্চে মূলত শেখ মুজিব কি বলতে চেয়েছিল 7ই মার্চে সেই দিবসটাকেও আমরা উদযাপনের মধ্য দিয়ে সেই কথাগুলো বলার চেষ্টা করেছি। কাজে স্বাধীনতার এতগুলো বছর পরেও এখন যদি আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তৃতীয় মুক্তিযুদ্ধ একটাই হয়, মুক্তিযুদ্ধ 71 সালে হয়েছে, সেই ব্যাপারে এখনো যখন আলোচনা হয়, আমরা তো দেখছি আওয়ামী লীগ যখন প্রকাশ্যে বলে বেড়াইছে যে আজকে ভারত আমাদেরকে দান করছে মুক্তিযুদ্ধ, আমরা কয়জন সেটার বিরুদ্ধে জোরালোভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য চেষ্টা করছি? আমরা তো করি নাই। তো সেই কারণে আজকের এই রাজনীতিটাকে আল্লাহর হস্তে আজকের এই বিজয় দিবসের এই সময় এই কথাটাই আমি বলবো, একটা মুক্তিযুদ্ধে অন্য কিছু দেখতে চাই না, নিজে মন্ত্রী এমপি হওয়ার জন্য না, কিছু না, ওই বিরাট মানিড হওয়ার জন্য কিছু না, কিন্তু আজকে দেশটার একটা অধপতনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশে কোনো সেক্টর এখন কাজ করছে না ঠিক মতো। কাজে এই সরকারকে বুঝতে হবে, পাশাপাশি আন্দোলনকারী প্রত্যেকটা শক্তি ঐক্যবদ্ধ হয়ে আজকে ওই মূল যে শত্রু সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদেরকে তৈরি থাকতে হবে। মানে আপনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা আসলে ভারত? অবশ্যই এবং সেটাকে পররাষ্ট্রনীতিতে কি পরিবর্তন প্রয়োজন মনে করেন? এখনো হচ্ছে না। আমি যদি এই সরকারকে এখন পর্যন্ত প্রটেস্ট করছে যে আওয়ামী লীগের সেই খুনি জোচ্চোর ডাকাত তারা কিভাবে সীমান্ত পার হয়ে গেল, একটাবার কি আজকের আমার সরকার ভারত সরকারকে জিজ্ঞেস করছে যে তুমি আমার ফেলানিকে মেরে তুমি তার কাটায় ঝুলাই রাখো, আজকে কিভাবে আওয়ামী লীগের চোর ডাকাতগুলো ওইখানে যায় তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে আইনের আওতায় আছে? তারা যদি অবৈধভাবে সেখানে প্রবেশ করে থাকে, সালাউদ্দিনকে তো আপনারা কিভাবে হাইজ্যাক করে সেখানে নিয়ে গেল, হাইজ্যাক করে নিয়ে যাওয়ার পরে সীমান্ত নিয়ে যাওয়ার পরে তাদের তো আইনের আওতায় রাখলো। তাহলে আজকে কেন আওয়ামী লীগের যে সমস্ত এমপিরা সেখানে আছে, সাবেক এমপিরা আছে, মন্ত্রীরা আছে, তাহলে তাদেরকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না? ভারত একটা স্বাধীন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এইখান থেকে যদি কেউ অনুপ্রবেশ করে ভারতে অবশ্যই তাকে আইনের আওতায় নিতে হবে। আজকে শেখ হাসিনাকে আইনের আওতায় আনা হয়েছে, তাকে পুরোপুরি রাষ্ট্র সমস্ত এই কথাগুলো কে বলবে? এই কথাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার বলবে, তার সাথে যতগুলো রাজনৈতিক দল বা শক্তি আমরা এটার বিপক্ষে কাজ করেছি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বলতে হবে। এই কথাগুলো বলি না বলেই কিন্তু এটা হয়েছে। মেজর ওই যে বললাম ভাই যেটা বলছে ওইটাকে রেস্টেরই বললাম, যদি ওই সময় মেজর জলিলের ওই কথাটা ধরতাম যে কেন সে পায় নাই, যে ভারত অখুশি হয়ে যাবে, ভারতের বিরুদ্ধে সে কেন এটা করলো, তো ওইটা তো সে নিজের ব্যক্তিগতের জন্য করে নাই, একটা সেক্টর কমান্ডার হিসেবে, কিন্তু তার সেই সম্মানটা দেওয়া হয়নি শুধুমাত্র তাদের নাকশের জন্য। ঠিক তেমনি ভাবে আজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা তো পরিষ্কার বলি যে আওয়ামী লীগ তো কখনো স্বাধীনতার পক্ষে ছিল না, আমরা স্বাধীনতার পক্ষে ছিল। আমরা বাধ্য করেছি শেখ মুজিবের গাড়িতে পতাকা লাগাইতে, আমরা বাধ্য করেছি তার সেখানে তার বাড়িতে পতাকা উঠাইতে,
কিন্তু আমরা কিন্তু সেটাই তো ইতিহাসে যে আওয়ামী লীগ নিশ্চয়ই। মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযুদ্ধ সবকিছু করছে, মুক্তিযুদ্ধের আসল শক্তিকে বাইপাস করে দিয়ে স্বাধীনতার পরে আজকে সমস্ত লন্ডভন্ড করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো, আর এখনো সেই তাদেরকেই আমরা সেই লালন পালন ধন্যবাদ। করতেছি। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে ভারতের এই মুহূর্তের অবস্থান, বা জনাব সালাম যেটা বলছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বা স্বাধীনতার প্রশ্নে এখনো শঙ্কার দিকটা তিনি দেখেন ভারতের তরফ থেকে, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্বের, সেখানে ভারতের ব্যাপারে কি কোনো পরিবর্তন প্রয়োজন মনে করেন আপনি? দেখুন, ভারতের ব্যাপারে আমাদের গঠনমূলক নীতি অবলম্বন করতে হবে। সবার সাথে বন্ধুত্ব শুনতে বেশ ভালো শোনায়, কিন্তু এটা কতটা প্র্যাকটিক্যাল আমি জানি না। আর ভারতের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি গত 120 দিনে, তাতে করে ভারত যে একটি মারমুখী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। দেখুন, আমার একটি প্রস্তাবনা আমি গত কয়েক সপ্তাহ বলছি, ভারত বিষয়ক একটি মন্ত্রণালয় হওয়া দরকার বাংলাদেশে। কেন বলি? ভারতের বিষয়টি শুধু পররাষ্ট্রনীতির বিষয় না, ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ও। কেননা আমাদের পলাতক শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, এবং শুধু শেখ হাসিনা না, আমি যতটুকু জানি গতকাল পর্যন্ত 400 জনকে তারা ট্রাভেল পাস ইস্যু করেছেন। পলাতক মন্ত্রী, পলাতক এমপি, পলাতক আওয়ামী লীগের নেতাদেরকেও দিয়েছেন, শেখ হাসিনাকে যেরকম দিয়েছেন। নালে এই লোকগুলো চলাচল করে কি করে? কারণ তারা তো, আমাদের তো পাসপোর্ট বাতিল করা হয়েছে, অতএব এই লোকগুলো ভারতের ভেতরে পাড়া মহল্লায়ও তো হাঁটতে পারবে না আইনগতভাবে। কাজেই ভারত আমাদের শুধুমাত্র একটি পররাষ্ট্রনীতির ইস্যু না, ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু। আপনি জানেন যে গত 120 দিনে যতগুলো অস্থিতিশীলতা তৈরি করার চক্রান্ত হয়েছে বাংলাদেশে, সেটি ইসকন হোক, সেটি ব্যাটারি হোক, আনসার হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, সবগুলোর সাথে ভারত যুক্ত। ভারত গত 15 বছরে বাংলাদেশের 3টি নির্বাচন গুম করেছে। নির্বাচন গুম করা কোনো প্রতিবেশী দেশের, যে তাকে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে, তার কাজ কি সেটি ছিল? ভারত আমাদের রাজনীতির মাঠ নষ্ট করেছে, আমাদের গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ নষ্ট করেছে। কাজেই ভারত কিন্তু শুধু পররাষ্ট্রনীতির বিষয় না, ভারত সীমান্তে হত্যা করে, ভারত আমাদের 54টি যৌথ নদীর হিস্সা বুঝিয়ে দেয় না, ভারত এই দেশের উপর দিয়ে ট্রানজিট নেয় কিন্তু মাসুল দেয় না, তার মানে তিনি আমাদের অর্থনৈতিক শত্রুও। কাজেই ভারত বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেল যদি আমরা না করি, তাহলে কিন্তু ভারতের এই প্রোপাগান্ডা এবং ভারতের এই সফট ন্যারেটিভ, এবং ভারতীয়রা আপনি জানেন ফিকশনে অনেক ভালো, তারা কিন্তু পশ্চিমা বিশ্বে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রচারণা দিবে যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে গেছে। এটি তারা করছে, এটি তারা কিন্তু কোনো রাগঢাক করছে না। দেখুন, তারা আমাদের মুক্তিযুদ্ধের দাবিদার হয়ে উঠেছে, তারা পাক ভারত ইন্দো পাক যুদ্ধ বলে, এবং তাদের সমস্ত ইতিহাসে কিন্তু এটাকে বাংলাদেশের যুদ্ধ বলা হয় না, বাংলাদেশ ওয়ার নাই, ওটি হচ্ছে ভারতের একমাত্র বিজয়ের গল্প পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু তারা বাংলাদেশের নামটা মুছে দিয়ে সেটি করছে, গত সরকার তার কোনো প্রতিবাদ করেনি। ভারত আপনাকে, এই যে আপনার যে গণ অভ্যুত্থান আমাদের 24 সালের, যেখানে বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতা, সব সেকশনের মানুষ যুক্ত হয়েছিল, সেটি ভারত স্বীকার করেনি। আজ পর্যন্ত তার এই ব্যাপারে কোনো বিবৃতি নেই। এবং গণহত্যাটি যে হয়েছে, যে এই যে প্রায় 2000 মানুষ মারা গেল, 30,000 মানুষ আহত হলো, এ নিয়ে ভারতের কোনো অবস্থান তৈরি হয়নি। তার মানে হচ্ছে যে এই দেশটিকে আপনি কি করে ডিল করবেন, তার একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের কৌশল আমাদের প্রণয়ন করতে হবে। এটি যেন অ্যাডহক না হয়। দেখুন, এখন যেটি হচ্ছে, নরেন্দ্র মোদী টুইট করছেন, আমরা রিয়াক্ট করছি, ভারত সীমান্তে হত্যা করছে, আমরা রিয়াক্ট করছি। আমরা এই রিয়াক্টিভ স্টেজে থাকলে কিন্তু হবে না। ভারতের সাথে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। দেখুন, ভারতের কোনো জায়গায় আমরা টের পেয়েছি, যখনই শক্ত অবস্থান দেখে তখনই কিন্তু তারা বুঝতে পারে। পররাষ্ট্র সচিব ঢাকা ঘুরে গিয়ে ওখানকার সংসদীয় কমিটিতে যে বিবৃতি দিয়েছেন, যে ব্রিফিং করেছেন, সেটি কিন্তু গঠনমূলক ছিল। সেখানে কিন্তু তারা পরিষ্কার বলেছে যে তারা শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না, শেখ হাসিনা তার প্রাইভেট ডিভাইস দিয়ে কাজ করেছেন, ভারত সরকার তাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন, অনেকগুলো জিনিস কিন্তু ক্ল্যারিফাইড হয়েছে। কিন্তু সরকারকে আরও শক্ত অবস্থান নিতে হবে। এই যে নরেন্দ্র মোদীর টুইট, এটির প্রতিবাদ করতে হবে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রোপাগান্ডা করার অপরাধে ভারতকে জাতিসংঘের কাছে আমাদেরকে অভিযোগ জানাতে হবে। দেখুন, এই কাজগুলো করতেই হবে। ভারতের সাথে সহ অবস্থান কিন্তু পৃথিবীর একটি বিস্ময়কর ঘটনা।
তার সাথে যারা যারা সহাবস্থান করতে পারছে তাদের নিজস্ব কোনো কৌশল রাখছে। মালদ্বীপকে দেখুন, ভুটানকে দেখুন, নেপালকে দেখুন, শ্রীলঙ্কাকে দেখুন। বাংলাদেশ রাষ্ট্রে আমাদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছিল বলে এই জিনিসগুলো আগে কখনো আমাদের এইভাবে ভাবতে হয়নি। কাজেই আপনি যেটি দেখছেন যে এই রাষ্ট্রের আমাদের যে সম্ভাবনা তৈরি হয়েছে, দেখুন ভারতের মতোই বাংলাদেশ রাষ্ট্রের অন্য অপশক্তির নাম আওয়ামী লীগ। ৭১ সালের মুক্তিযুদ্ধের আগে এবং পরে এবং ৭২ থেকে ৭৫ এই দলটি ফ্যাসিজমের ধারক এবং বাহক। এটি দেখুন গত ১৫ বছরে শেখ মুজিবকে এবং ৭২-৭৫-এর ইতিহাসকে মানে অনেকটা ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করে একটা মহিমান্বিত চেহারা দেওয়ার চেষ্টা হয়েছিল। এই লোকটি বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের জনক, প্রথম নির্বাচন কারচুপি করেছেন উনি, প্রথম আপনার রক্ষী বাহিনী গঠন করেছেন, জাসদের মতো একটি দলকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করেছেন, বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন পৃথিবী থেকে। সংবাদপত্রগুলোকে বন্ধ করে 4টি সংবাদপত্র রেখেছেন নিজের প্রোপাগান্ডা করার জন্য। বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেটি আজকে অর্থনীতির মূল, সেই প্রাইভেট সেক্টর জাতীয়করণ করেছেন। সেই জাতীয়করণ প্রতিষ্ঠানে কাকে বসানো হয়েছে জানেন? লাল বাহিনীর লোককে। লাল বাহিনী হচ্ছে তার শ্রমিক লীগের লোক। হ্যাঁ, কাজে আপনি দেখেন যে বাংলাদেশের যে সম্ভাবনা ৭১ সালে তৈরি হয়েছে সেটি আওয়ামী লীগ নষ্ট করেছে। তারপরে আমরা যতটুকু মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছি সেটি গত 16 বছরে নষ্ট করেছে। এবং আমি নিশ্চিতভাবে বলতে চাই 2008 সালের ইলেকশনে যে কারচুপি হয়েছে সেটির জন্য আমাদের কিন্তু শ্বেতপত্র বের করতে হবে। কোথাও কোথাও 120% ভোট পড়েছে। দেখুন ওই সময় আমরা, সালাম ভাই যেমনটি বলছিলেন, আমাদের তো একটা প্রতিবাদ না করার অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল। সেটি মেজর জলিলের উপাধি পাওয়া না থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু 16 বছরেও প্রতিবাদ করছিলাম না, একটা বোবা সোসাইটির মতো হয়ে গেছিলাম। এবং আপনাকে বিদায় করতে হবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। কেননা তারা ফ্যাসিজমের প্রোপাগান্ডার ধারক বাহক। আমি দেখুন শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, এই যে মিডিয়াতে আপনার প্রত্যেকটা নির্বাচনের পরে এই যে তাদের মানে বানানো তথ্য আমরা পরিবেশন করেছি, তার জন্য কেউ অনুশোচনা করেছেন? কেউ ক্ষমা চেয়েছেন? আমি কিন্তু প্রফেসর ইউনূসের আজকের বক্তৃতাতে অত্যন্ত দিক নির্দেশনামূলক মনে করি। দেখুন জাতীয় ঐক্যর যে কমিশনের কথা বলেছেন, এটি কিন্তু মান্না ভাই ঠিকই বলেছেন। আমাদের তখন মনে হচ্ছিল যে 11টি কমিশন হচ্ছে, 6টি হচ্ছে, কোথায় সমন্বয়টা কি করে হবে? উনি কিন্তু আজকে সেটি বলে দিয়েছেন এবং কমিশনের গঠন প্রক্রিয়া বলেছেন। নির্বাচনের ব্যাপারে বলি, আমি কিন্তু মনে করি যে শর্টেস্ট পসিবল টাইমে উনি নির্বাচনের রূপরেখা প্রণয়ন করার কথা বলেছেন এবং এটিও বলেছেন 6 মাসের এদিক ওদিক হতে পারে, ডিপেন্ডিং অন যে আমরা কি লেভেলের সংস্কার চাই। কাজেই এই সম্ভাবনা আমাদের কোনো অনৈক্যের কারণে এবং কোনো গাফিলতির কারণে যেন বিনষ্ট না হতে পারে। ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। এই এত কিছুর মধ্যে জুলাইয়ের সবচেয়ে বড় যে স্বপ্ন, তার মধ্যে বোধহয় একটা ছিল যে আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে শেখ হাসিনার মতন আরেকজন স্বৈরশাসক তৈরি হবে না। সেটার দিকে কি এগোতে পারছি কিনা আমরা, বা এগোনোর জন্য কি করা প্রয়োজন? এটা খুবই একটা অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন হয় যখন এরকম করে বলা হয়। সাপোজ ইউ হ্যাভ দি বেস্ট কনস্টিটিউশন, দ্য বেস্ট জুডিশিয়ারি, এভরিথিং মার্শাল্লাহ হয়ে গেল, কি করবেন? তো হতেই পারবে না, এরকম কোনো গ্যারান্টি ক্রস কিন্তু এখানে হবে না। তবে এটা ঠিক যে স্বৈরতন্ত্র, ধরেন এখন কেউ যদি বলে আমেরিকাতে মার্শাল্লাহ হয়েছে, কেউ বিশ্বাস করবে নাকি? বিকজ এমন একটা জিনিস তৈরি হয়ে গেছে যেটা ইম্পসিবল ব্যাপার। এবার আমেরিকা বাদের ইন্ডিয়াতেই মার্শাল্লাহ হয়েছে কেউ বলবেই না। ইউরোপ সহ যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চাটা এমন জায়গায় গেছে, মান এরকম জায়গায় চলে গেছে যেখানে গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র ছাড়া কিছু নাই। আপনাকে ওই রকম একটা কালচার বিল্ড করতে হবে। আমি বলি, আমরা এখন যে আন্দোলনটা করেছি, এখানে ছাত্র জনতা যারা যারা আন্দোলন করেছেন সবার কথাই বলছি, মিলে তারা একটা নতুন বাংলাদেশ বলেছেন। কিন্তু এই নতুন বাংলাদেশের মানে তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার স্বরূপ, এগুলো তো ব্যাখ্যা করা হয়নি। এটা একটা হিউজ বিষয় এবং সেই হিউজ বিষয়ের মধ্যে তখন আমরা সংস্কারের জন্য কতগুলো জিনিস ফোকাস মানে নিয়ে আসলাম। এবং তার মধ্যে আবার পলিটিক্যাল পার্টিগুলো যখন করেছিল তখন তাদের মধ্যে প্রধানত ছিল নির্বাচন এবং কনস্টিটিউশন, দুটোই ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূস যখন আজকে বক্তব্য রাখছেন তখনও তিনি কিন্তু এই দুটোর উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কারণ ন্যাচারালি আপনাদের ধরেন এই যে দেবপ্রিয় ভট্টাচার্য ওটা যে একটা টাস্ক ফোর্সের রিপোর্ট দিলেন, খুবই চমৎকার রিপোর্ট দিয়েছেন। আমি মনে করি গবেষণামূলক এবং ইটস সো গুড যে এইবার আওয়ামী লীগ পর্যন্ত এর বিরুদ্ধে কিছু বলতে পারেনি। কিন্তু এইটা দিয়ে আপনি যে প্রশ্ন করেছেন তার কোনো গ্যারান্টি হচ্ছে না। এইটা দিয়ে হতে পারে, আমি মনে করি একটা হতে পারে কি, ধরেন
ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার লাগবেই। মানে ক্ষমতা যদি এককের হাতে কক্ষিগত থাকে তাহলেই হবে না। এখন কি হয়েছে, মার্শাল্লাহ হতে পারবে কি আমাকে জিজ্ঞেস করলে বলে ভাই আগে তো ছিল চিফ অফ স্টাফ যা বললো ওইটা সবাইকে মানতে বাধ্য, কিন্তু এখন সে গ্যারিসন কমান্ডারও ইন্ডিপেন্ডেন্ট টাইপের, তাদের কিছু পাওয়ার দেওয়া হয়েছে, উপর থেকে একটা বলে দিলেই সেই মানবে, সেরকম না। যদি পলিটিক্যাল পাওয়ারটাও সেরকম করে করা যেত, ওইটা একটা আপনাকে গ্যারান্টি হয়তো দিতে পারতো। একইভাবে ধরেন কোনো ব্যক্তির এককভাবে ক্ষমতাশালী হয়ে ওঠার যে কনস্টিটিউশন আমরা বানিয়েছিলাম, ইভেন ডক্টর কামালের মতো লোকও বলেছেন যে বঙ্গবন্ধুর সামনে তাই সব পাওয়ার তাকে দিয়ে দিয়েছি, এরকম তো না। বিষয়টা আপনার এরকমই করতে হবে যে আপনি সম্মান দিয়েছেন মানে থেকে পাওয়ার দেবেন, মানি দেবেন, উইমানা দেবেন, এরকম দেখি তাই। আপনি তাকে সম্মান দেবেন, সম্মানটাই দেবেন, এবং বাকি যা করবেন যত তাকে ভারমুক্ত রাখতে পারেন সেটাই ভালো। আমাদের এই কনসেপ্টই আসেনি, ওই জ্ঞানের জায়গাটাও আসতে হবে, এবং জ্ঞানভিত্তিক সমাজ লাগবে। কি করলে আমরা একটা উন্নত জায়গায় যেতে পারি। একইভাবে ধরেন পাওয়ার ব্যালেন্স, মন্ত্রীদের পুরা মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে হবে। কিন্তু সবার উপরে আমি বলবো পিপলস অ্যাওয়ারনেস, কনসাসনেস। আমার মনে আছে আমি গল্পটা তখন খুব চালু ছিল, কিন্তু বেশি লোককে এখন আর বলতে শুনি না। এরশাদ আমার যখন আন্দোলন হচ্ছে, খুব আমেরিকান দুই সাংবাদিক আসছিল, তারা সবাই তো মার্শাল্লার বিরুদ্ধে কথাবার্তা বলতে, তো বলছে এত কেন মার্শালের তোমরা কথা বলো? তো এরা জিজ্ঞেস করছে, সাংবাদিকরা বলছে আচ্ছা তোমাদের দেশে যদি মার্শাল্লাহ আসে তাহলে কী হবে? তো ওরা হাসছে খুব, তো আনসার তো দিলে না, হাসো কেন? পিপুল উড লাভ অ্যাট দ্যাট, আমেরিকান পিপুল উড লাভ অ্যাট দ্যাট ইফ দ্যার ইজ এ প্রোক্লামেশন অফ মার্শাল ল, দ্যাট ইজ নেসেসারি। আমাদের দেশে তো এরকম, আমাদের দেশে এরকম ছিল, মার্শাল ল হলে খুশি, আর্মি আসলে খুশি, কত বড় ব্যাড কালচার পলিটিক্সে, অ্যান্ড উই ক্রিয়েটেড দ্যাট, ওইটা ডিস্ট্রয় করতে হবে। ধন্যবাদ। জনাব সালাম, আপনার কাছে ফিরে আসি, যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ব্যাপারটা সামনে চলে আসলো, সেদিক দিয়ে আসলে আমরা কতটুকু এগোচ্ছি? ধরুন বিএনপির মধ্যে আজকেও নিজেদের মধ্যে মারামারির ঘটনা আমরা দেখছি, এবং এই যে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য আসলে বিএনপি দল হিসেবে কি ভাবছে? এখানে বিএনপি বা অমুক দল সেটাকে আমি দেখি না, আমি দেখি যে দীর্ঘদিন ধরে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে বাংলাদেশে, আর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে, নষ্ট সমাজ, নষ্ট দেশ, সব কিছু, এমন কোনো সেক্টর বাদ নাই যেটাকে নষ্ট হয় নাই। এবং নষ্ট হওয়ার একটাই কারণ যে রাজনীতিটাকে বিরাজনীতিকরণ হয়ে গেছে। আজকে একটা স্বাধীনতার এতগুলো বছরের মধ্যে আমি একটা রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে যদি রাজনীতিবিদদের দোষ দিবেন, কিন্তু ফাইনালি কি দেখা গেল যে সেই রাজনীতিবিদ আবার হওয়ার জন্য ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে, ব্যুরোক্রেসি দেখা যায় রিটায়ার করার পর আবার সে রাজনীতিবিদ হওয়ার জন্য চেষ্টা করতেছে। অর্থাৎ যেখানে ক্ষমতাটাই হয়ে গেছে মুখ্য, ক্ষমতাটাই, আর ক্ষমতাটা বাংলাদেশের ক্ষমতাটা এমনভাবে এনজয় করে যে এখানে কোনো জবাবদিহিতা নাই। হাজার হাজার কোটি টাকা আপনি মাইরা নিয়ে গেলেন, লোপাট করে গেলেন, এখন পর্যন্ত কিন্তু কোনো বিচার নাই। আমাদের সেই সংস্কৃতি নাই, অর্থাৎ সব কিছু আজকে সেখানে রাজনীতির, আজকে ওইটা না, রাজনীতিই নাই। যদি রাজনীতিটাই প্রতিষ্ঠা করতে পারতাম, একটা রাজনৈতিক কর্মী হিসাবে, বললাম তো আমরা যুদ্ধে গেছিলাম 71 সালে যখন যুদ্ধে যাই, তখন তো একটা রাজনৈতিক কর্মী হিসাবে গেছি। আমি তো আর্মিতে ছিলাম না, আমার তো কোনো দায় ছিল না যে আমাকে মেরে ফেলবে, কিন্তু রাজনৈতিক কমিটমেন্ট আর দেশপ্রেম, আজকে দেশপ্রেমটা নাই, আজকে দেশপ্রেম নাই। আজকে দেশকে নিয়ে যারা ব্যবসা করে, দেশকে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে যারা ব্যবসা করছে, মুক্তিযোদ্ধাকে নিয়ে যারা ব্যবসা করছে, আজকে তারা হলো সবকিছু আছে। আজকে দেখেন শেখ হাসিনাকে সামনে রেখে আজকে কি রাজনীতি হয়েছে নাকি বিরাজনীতিকরণ হয়েছে? আমরা তো পার্লামেন্টে, লাস্ট পার্লামেন্টে কি রাজনীতিবিদদের পার্লামেন্ট, ব্যবসায়ীদের পার্লামেন্ট, পার্লামেন্টকে কিনে নিছে, তারা কিনে নিছে। অর্থাৎ কাজেই রাজনীতিটাই যদি ইস্টাবলিশ করা যাইতো তাহলে আজকে কাজেই আমি ঘুরে ফিরে বলবো একটা রাজনৈতিক কর্মী হিসাবে রাজনীতিটাকে আনার জন্য চেষ্টা করেন। একটা রাজনীতিবিদের যে কমিটমেন্ট হতে পারে একটা দেশের সম্পর্কে, সবকিছু সম্পর্কে, আর এখানে স্বাভাবিকভাবে আজকে রাজনীতিবিদদের মেধাশূন্য করে ফেলা হয়েছে, মেধাশূন্য, রাজনীতিতে মেধাবী নাই। আজকে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে নতুন মাহমুদুর রহমান মান্না তৈরি হয় নাই। আজকে এটা হলো মেধার শূন্যতা। আর এই কারণেই আজকে যখন আপনি একটা মন্ত্রী বানাবেন, শেখ হাসিনা মন্ত্রী বানাইছিল, কয়টা মন্ত্রী কে চিনে,
কয়টা মন্ত্রী সেখানে ওই ব্যুরোক্রেসিকে ডিকটেট করতে পারে যে কোনো একটা পানির সমস্যা নিয়ে, একটা রোডের সমস্যা নিয়ে? নাই। তো কাজে এখানে আমি যেটা বলবো যে রাজনীতিটা সমস্যা না, রাজনীতি আনার চেষ্টা করে। নিশ্চয়ই রাজনীতি আনার চেষ্টা করলে দেখা যাবে সমস্যা সমাধান। অনেক ধন্যবাদ জনাব আশরাফ কাসার। যদি দেখুন, আপনি যে গণতন্ত্রের রক্ষা কবচের কথা বলছেন, সেটির জন্য কোনো আইন কানুন করে রক্ষা হবে না। শেখ হাসিনা চেষ্টা করেছিলেন যে কেউ যেন তাকে ক্ষমতা থেকে সরাতে না পারে, সংবিধান ভায়োলেট করলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। উনি রক্ষা পেয়েছেন, উনি বংশ সহ পালিয়েছেন, সঙ্গী সাবুত সহ পালিয়েছেন। একটি রক্ষা কবচ বা কয়েকটি রক্ষা কবচ আমি আপনাকে বলি। একটি হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান গড়তে হবে। আমাদের রাজনৈতিক দল আছে, প্রতিষ্ঠান নাই। কারণ রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র নাই, তাদের ওখানেও আবার একজন স্বৈরাচার কিংবা একজন নেতা কিংবা ওই তার হাতে সব ক্ষমতা দিলাম। কারণ কাউন্সিল যখন হয় আমরা দেখতে পাই সভাপতি সব ঠিক করে দিবেন, চেয়ারম্যান সব ঠিক করে দিবেন এবং তারা বগল বাজান, তারা বলেন এটিই নাকি গণতন্ত্র। তার মানে তারা নিজেরাই তাদের পায়ে কুড়াল মারেন এবং রাজনৈতিক দল প্রতিষ্ঠান হলো না। ফলে রাজনৈতিক দল প্রতিষ্ঠান না হওয়ার কারণে এই যে সমাজে রাজনৈতিক সংস্কৃতির বিকাশ করব আমরা বলছি, সেটি বিকশিত হলো না। দেখুন, এই দেশে লোক মার্শাল ল হলে বিজয় মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে। এই ঘটনা এই দেশেই ঘটেছে। কেন ঘটেছে? কেননা তার আগে কোনো রাজনৈতিক দলের লোকের বাসার থেকে অপরাধীকে বের করা হয়েছে কিংবা কারো মাইক্রোবাস থেকে ৭১ লক্ষ টাকা বের করা হয়েছে। তার মানে রাজনৈতিক দল, এখন শোনেন, ওনারা বলবেন বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছে। আপনাদেরকে বিরাজনীতিকরণের আওতায় আনা যায় কেন? আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারেন না কেন? ষড়যন্ত্র তো থাকবেই, কেননা এখানে সেনা প্রশাসন রয়েছে, বেসামরিক প্রশাসন রয়েছে, তাদের এক ধরনের চেষ্টা তো থাকবেই। কিন্তু সুপ্রিম পাওয়ার হতে হবে রাজনীতিবিদদের। সেই রাজনীতিবিদ কি আমরা পাচ্ছি? সেই রাজনীতিবিদের কি বিকাশ হচ্ছে? নাকি আপনি লেজুর ভিত্তির রাজনীতিবিদকে দেখুন, আপনি তর্ক করবেন, মেধাবী হবেন, যৌক্তিক কথা বলবেন, সাহসী হবেন, সেটি শুধুমাত্র রাষ্ট্রে না, আপনি দলে কেন এই অবস্থানে যেতে পারলেন না? নির্বাচনে যখন আমরা নমিনেশন দেখি, আমরা তো সব স্তুতি বা অলা লোকগুলোকে নমিনেশন পেতে দেখি। কোথায়? ভিন্নমতের মানুষকে তো আমরা নমিনেশন পেতে দেখি না। সমাজে আমি ভিন্নমত কি করে প্রতিষ্ঠা করব যদি রাজনৈতিক দলে ভিন্নমত না থাকে? কাজেই গণতন্ত্রের ধারাবাহিকতার রক্ষা কবচ হচ্ছে সমাজের রাজনৈতিক সংস্কৃতিকে আপনি বিকশিত করবেন। কোন রাজনৈতিক সংস্কৃতি? ভিন্ন মতের রাজনৈতিক সংস্কৃতি। এবং আমরা যেন আগামীতে সবচেয়ে খারাপ শাসনটিও গণতান্ত্রিক শাসন হলেও যেন তাকে আমরা সেরা শাসন মনে করি। কেননা আমাদের গণতান্ত্রিক শাসনে এই যে ডিসেন্ট্রালাইজেশন, অনেকে মিলে সিদ্ধান্ত নেওয়া, এটি আখেরে যে কত ভালো, এটি তো আমরা নিকটবর্তীতে দেখতে পেলাম। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।